শিক্ষক নিবন্ধনের ধারাবাহিক ক্লাসের এই পর্বে আমরা ১৩তম প্রভাষক নিবন্ধনের ইংরেজি অংশ নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা সবাই গুরুত্ব সহকারে দেখবে। তো কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো দেখো, প্রথম প্রশ্নটা বলা আছে, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ম্যাগাস? ম্যাগাস মানে হচ্ছে পুরোহিত। এই ম্যাগাসের হচ্ছে প্লুরাল ফর্ম বের করতে আমাদের হবে। তো মনে রাখবা, যদি কোনো শব্দের শেষে ইউএস থাকে, ইউএসটারে জাস্ট কেটে দিয়ে ওই স্থলে যদি তুমি আই দাও, তখন তার হচ্ছে প্লুরাল ফর্ম তুমি পেয়ে যাবা। তাহলে ম্যাগাসের প্লুরাল ফর্ম হচ্ছে ম্যাগি। এই ম্যাগি মানে হচ্ছে পুরোহিতগণ। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ। এবার দেখো ২৭ নম্বরে কি বলা আছে, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ পাওয়ার? পাওয়ারের ভার্বটা কি, আমাদের সেটা খুঁজে বের করতে হবে। তো দেখো, পাওয়ার মানে কি? পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা বা শক্তি। তো এর ভার্ব করতে গেলে আমরা এই পাওয়ারের আগে জাস্ট ইএম নিয়ে আসি। তাহলে এম্পায়ার হচ্ছে আমাদের এর ভার্ব। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ। ইএন কলম আমরা আনি না। এরপর দেখো, পাওয়ারফুল, পাওয়ারফুল কলম অ্যাডজেক্টিভ, তাই এটা আমাদের হবে না। পাওয়ারফুল লিখে অ্যাডভার্ব, তাহলে এটাও আমাদের হবে না। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের সেই ঘয়। এরপর দেখো ২৮ নম্বর কি বলা আছে, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে দেখো চারটা যে অপশন আছে, প্রত্যেকটা কলাম ইনসিস্টেড ব্যবহার করা আছে। তো মনে রাখবা, ইনসিস্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে সর্বদা ওয়ান বসে। ইনসিস্টেড মানে হচ্ছে জোরাজুরি বা পিড়াপিড়ি করা, আর ইনসিস্টেড অন মানে হচ্ছে কারোর উপরে হচ্ছে জোরাজুরি বা পিড়াপিড়ি করা, কোনো কিছুর জন্য কারোর উপর জোরাজুরি বা পিড়াপিড়ি করা। তো দেখো, এখানে ইনসিস্টেড তারপরে হচ্ছে ওয়ান আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে ক। খ দাগে কলম নেই, গ দাগও নেই, ঘ দাগও নেই, তাহলে আমরা কলম দেখেই কলম উত্তর দিতে পারি। ইনসিস্টের পরে অন আসছে যেখানে, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো ২৯ নম্বর কলম আমরা দেখা মাত্র উত্তর বলতে পারি, যেমন স্যাটিসফাইয়ের সাথে সর্বদা উইথ থাকবে। এখানে প্যাসিভ করতে বলুক আর অ্যাক্টিভ করতে বলুক, এগুলো কোনো আমাদের দেখার অত বিষয় না। বিষয়টা হচ্ছে স্যাটিসফাইয়ের পরে হচ্ছে আমাদের উইথ আসবে। যদিও নিয়ম আছে, কিন্তু তুমি পরীক্ষার হলে কি অত নিয়ম অ্যাপ্লাই করে কি তুমি সময় সেটা পারবা না। এই জন্য শর্টকাটে যত দ্রুত তুমি উত্তর দিতে পারবে, তত হচ্ছে তোমার কাছে মঙ্গলজনক। তা দেখো, স্যাটিসফাইডের পরে সর্বদা কি বসে? উইথ বসে। তো প্রথমে কি স্যাটিসফাইডের পরে উইথ আছে না বাই নেই? বাই আছে, তাহলে এটা আমাদের হবে না। স্যাটিসফাইডের পরে বাই আছে, এটা আমাদের হবে না। একটা মাত্র অপশানে স্যাটিসফাইডের পরে উইথ আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে গ। এরকম কিছু ওয়ার্ড আছে, যেরকম স্যাটিসফাইডের পরে উইথ বসে, সেইজ এরপরে হচ্ছে উইথ বসে, প্লিজ এরপরে হচ্ছে আমাদের উইথ বসে। তাহলে দেখো, আমাদের ২৯-এর অ্যান্সার হবে গ। তাহলে আমরা পুরোটুক প্যাসিভ না করেও কোনো আমরা অ্যান্সার করতে পারতেছি। তারপর দেখো ৩০ নম্বরে বলা আছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিপ্রেস? তাহলে রিপ্রেসের সিনোনিম অর্থ আমাদের বের করা লাগবে। তা প্রথমে তো আমাদের জানতে হবে রিপ্রেস শব্দের অর্থ কি। রিপ্রেস শব্দের অর্থ হচ্ছে দমন করা বা নিয়ন্ত্রণ করা। তাহলে আমরা দেখি যে কন্ট্রোল, কন্ট্রোল মানে কি? দমন করা বা নিয়ন্ত্রণ করা। তাহলে রিপ্রেসের তো আমরা সিনোনিম প্রথমেই পেয়ে গেছি, তাহলে অ্যান্সার হবে কত? ক। তারপরে আমরা বাকিগুলোর অর্থ তোমাকে একটু জানিয়ে দিই। দেখো, এখানে রিপ্রেজেন্ট, রিপ্রেজেন্ট মানে প্রতিনিধিত্ব করা। রিপাবলিশ মানে কি? পুনরায় তোমার হচ্ছে কোনো একটা কোনো প্রচার করা বা পুনঃপ্রচার করা। রিপিউট মানে কি? খ্যাতি। তারপরে দেখো আমরা ৩১ নম্বরে আসি। ৩১-এ বলা আছে কি, হি টক অ্যাজ দো। তো মনে রাখবে কি, অ্যাজ ইফ বা অ্যাজ দো অথবা সিন্স, এদের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এদের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে এদের পরে হবে কি? পাস্ট পারফেক্ট টেন্স। এর সাথে আরেকটা জিনিস মনে রাখবা, যে অ্যাজ দো বা অ্যাজ ইফ যদি কোনো সেন্টেন্সে থাকে, এরপরে সাবজেক্ট যাই থাকুক না কেন, ভার্ব হিসেবে সর্বদা ওয়ার বসবে। তাহলে আমরা এই কয়টা কথা হচ্ছে মনে রাখবো। তা দেখো, টক অ্যাজ দো, তাহলে এখানে টক আছে না, একে কি প্রেজেন্ট টেন্সে আছে, যেহেতু এস যুক্ত আছে, কারণ আমরা কি জানি পাস্ট টেন্সে এস যুক্ত হয় না। তাহলে এটা কি প্রেজেন্ট টেন্সে আছে, এস যুক্ত আছে যেহেতু, তাহলে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে ওই সাইডে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি ওয়ার চাইল্ড, আমাদের অ্যান্সার হবে ঘ। কারণ হি এর সাথে কলম অজ হবে না, আমরা সেটা বলছিলাম যে আমাদের সাবজেক্ট যাই থাকুক না কেন, আমাদের হবে কি? ওয়ার হবে। কারণ এখানে কলম কাল্পনিক অর্থ ব্যবহার করে, যেমন হি টক অ্যাজ দো হি ওয়ার চাইল্ড, মানে সে এমনভাবে কথা বলে যেন সে হচ্ছে শিশু। আসলে সে কিন্তু শিশু না, তার মানে কি? সে শিশুর মধ্যে একটা অবাস্তবভাবে কথা বলতেছে। এই জন্য কলম আমাদের সাধারণত ওয়ার বসে। এখন এই হি ইজ এ চাইল্ড, এটা হলো না কেন? কারণ ইজ তো হওয়ার কোনো প্রশ্নই আসে না, ওই সাইড হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। হি হ্যাজ বিন এ চাইল্ড, এ তো হবেই না, কারণ পারফেক্ট টেন্স তো হবে না। দেখো এবারে ৩২ নম্বরে কি বলা আছে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কম্পালসরি? এখন দেখো, কম্পালসরি মানে কি? কম্পালসরি মানে হচ্ছে বাধ্যতামূলক।
তাহলে এর অ্যান্টোনিম মানে কি, বিপরীতার্থক শব্দ আমাদের খুঁজে বের করতে হবে। এটা বাধ্যতামূলক, এর বিপরীতার্থ কি, স্বেচ্ছাসেবী বা স্বেচ্ছামূলক, তাই না? এটা হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে কোনটা অর্থ হচ্ছে স্বেচ্ছামূলক। তো দেখো এখানে প্রথম অপশন হচ্ছে ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি বা এই দেখো অব্লিগেটরি, এটার মানেও কলম বাধ্যতামূলক। কম্পালসরি সমার্থক শব্দ এই দুইটা। আর ভলেন্টারি মানে কি, ভলেন্টারি মানে হচ্ছে স্বেচ্ছামূলক। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। আর ঘ নম্বরে কিন্তু আছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি শব্দের অর্থ হচ্ছে প্রশংসা বা প্রশংসামূলক। এখন দেখো আমরা 33 নম্বরে আসি। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড কনফেস? কনফেসের নাউন ফর্মটা আমাদের বের করতে হবে। তা দেখো কনফেস মানে কি, কনফেস মানে হচ্ছে স্বীকার করা, তার মানে এটা কি ভার্বে আসে। আর এই নাউন ফর্ম কিভাবে বের করবো, দেখো এর সাথে যদি আমরা আই ও এন যুক্ত করি তাহলে কি হয়ে যাবে, নাউন ফর্ম হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 33-এর ক। এরপর দেখো আমরা 34-এ চলে যাই। সকাল থেকে গুড়ি বৃষ্টি পড়ছে। দি কারেক্ট ট্রান্সলেশন অফ দিস সেন্টেন্স। তা আমরা জানি কি যে দীর্ঘ সময় ধরে কোনো একটা কাজ যদি চলমান থাকে তখন সেটা হয় কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এখানে দেখো সকাল থেকে বৃষ্টি পড়ছে, তাহলে এটা কি একটা প্রেজেন্টের ঘটনা, তাহলে এটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের অ্যান্সার হবে কি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তারপর দেখো 35 নম্বর দেওয়া আছে কি ব্ল্যাক অ্যান্ড ব্লু মিন্স। দেখো ব্ল্যাক অ্যান্ড ব্লু মিন্স বলতে বোঝায় কি বেদম প্রহার করা বোঝায়। তাহলে এটা বলতে কি বোঝায়, সেটা হচ্ছে আমরা দেখো চারটা অপশনের ভিতরে কোনটায় আছে। তা দেখো এখানে মার্সিফুলি, মার্সিফুলি মানে কি দয়ার সাথে, এটা তো আর প্রহারের সাথে সম্পর্কিত না। তাহলে আমাদের ক নম্বর অ্যান্সার হবে না। খ নম্বরে কি করে মার্সিলেসলি মানে কি দয়াহীন ভাবে, সেটা করলাম এই যে ব্ল্যাক অ্যান্ড ব্লু যার মানে হচ্ছে বেদম প্রহার তার সাথে মিলে যায়। তাহলে আমাদের অ্যান্সার হবে কি খ। আর গ নম্বরে কি দিয়েছে সিম্প্যাথেটিক্যালি। সিম্প্যাথেটিক্যালি মানে কি সহবনীতার সাথে, সহানুভূতির সাথে। আর ঘ নম্বরে কি দিয়েছে হোপফুলি। হোপফুলি মানে কি আশার সাথে। তাহলে আমাদের এটাও অ্যান্সার হচ্ছে না। তো 36 নম্বরে বলা আছে হি অ্যাক্ট অন মাই অ্যাডভাইস কমপ্লেক্স ফর্ম অফ দিস সেন্টেন্স। তার মানে আমাদের এই সেন্টেন্সটারে আমাদের কমপ্লেক্স করতে হবে। তো মনে রাখবা সিম্পল বাক্যের ক্ষেত্রে কলম একটা ক্লাস থাকে, কিন্তু কমপ্লেক্স বাক্যের ক্ষেত্রে দুটি ক্লাস থাকে। দুটি ক্লাস থাকার অর্থ হলো সেখানে দুটি সাবজেক্ট থাকবে, দুটি ভার্ব থাকবে। আর কম্পাউন্ড বাক্য হয় কি দুটি ক্লাসের যদি অ্যান্ড বাট অর দ্বারা তুমি সংযুক্ত করো তখন সেটা হয়ে যাবে কি কম্পাউন্ড বাক্য। তো দেখো প্রথম অপশনে কি বলা আছে আই অ্যাডভাইস হিম অ্যান্ড হি অ্যাক্ট। তাহলে এখানে অ্যান্ড আছে না, যেহেতু অ্যান্ড আছে তখন সেটা কলম কমপ্লেক্স হবে না, সেটা হয়ে যাবে কি কম্পাউন্ড। তো খ নম্বর দেখি আই অ্যাডভাইস হিম দ্যাট হি অ্যাক্ট, এখানে কলম দুটি ক্লাস আছে, তার মানে আমাদের খ নম্বর অপশনটা পছন্দের তালিকায় আছে। এবার দেখি গ নম্বরে কি বলা আছে হি অ্যাক্ট অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস। তো এখানে কলম একটা ক্লাস আছে, কারণ এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, এখানে আমাদের কলম অ্যান্সার গত হবেই না, আর কত হচ্ছে না কম্পাউন্ড নয় বলে। এরপর দেখি আমরা ঘ নম্বরে কি বলা আছে। ঘ নম্বরে বলা আছে হি অ্যাক্ট অ্যাজ আই অ্যাডভাইস হিম। তাহলে এখানে দেখো একটা ক্লাস একটা ক্লাস দুটি ক্লাস, এই দুটি ক্লাস আছে অ্যাজ দ্বারা আছে সংযুক্ত আছে, মানে এখানেও দুটি ক্লাস আছে। তাহলে আমাদের পছন্দের তালিকা আমরা কোনটা নেব। এখন যেহেতু আমাদের নিয়ম অনুসারে আমরা বের করতে পারতেছি না, তখন আমরা করব কি আসলে এর অর্থটা কি সেটা আছে আমরা জানবো। তা দেখো হি অ্যাক্ট অন মাই অ্যাডভাইস, এর অর্থ দ্বারাই হচ্ছে সে হচ্ছে আমার পরামর্শ অনুযায়ী কাজ করেছিল। কিন্তু দেখো খ নম্বরের অর্থ কি দাঁড়ায় আই অ্যাডভাইস হিম দ্যাট হি অ্যাক্ট, আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যা সে করেছিল। আর ঘ নম্বরের অর্থ কি দাঁড়ায়, দেখো ঘ নম্বরের অর্থ দ্বারা কি হি অ্যাক্ট অ্যাস আই অ্যাডভাইস হিম। এই যে অ্যাস মানে করলাম যেমন অর্থ দেয়, তাহলে সে করেছিল যেমন আমি হচ্ছে তাকে পরামর্শ দিয়েছিলাম। তাহলে করলাম আমাদের ঘ নম্বর আনসারই বেশি যুক্তিযুক্ত। তাহলে আমাদের 36 অ্যান্সার হবে ঘ। এবার দেখো 37 নম্বরে কি বলা আছে দি ওয়ার্ড লুনার মিন্স। তা মনে রাখবা লুনার বলতে চন্দ্র সম্পর্কিত বিষয় বা চন্দ্র সংক্রান্ত বিষয়গুলিকে বোঝায়। তাহলে আমাদের অ্যান্সার হবে ক, 27 অ্যান্সার হবে ক। 28 নম্বরে দেখো মেড ইন স্পিচ মিন্স। দ্য মেড ইন স্পিচ মানে কি প্রথম বক্তৃতাকে বোঝায়। তা দেখো দ্য ফার্স্ট স্পিচ হবে আমাদের অ্যান্সার। আমরা 39 নম্বরটা করব। 39 নম্বরে বলা আছে দি গার্ল ওয়াজ রিক্লাইন ড্যাশ দ্য খ্যাস। এখানে কলম কস না, এটা হচ্ছে খ্যাস। তো দেখো রিক্লাইন শব্দের অর্থ হচ্ছে হেলান দেয়া, আর এই যে খ্যাস শব্দের অর্থ হচ্ছে পালং বা সোফা। তো দেখো পালং বা সোফার উপরে কি হেলান দেবে না, তাই রিক্লাইন ওয়ান দ্য খ্যাস হবে আমাদের। তাহলে অ্যান্সার হবে 39-এর ক।
বা আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবেও মনে রাখতে পারি রিক্লাইনের পরে সর্বদা ওয়ান বসে। এবার দেখো আমরা 40 নম্বরে আসি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে এখানে দেখো এই চারটা অপশনে কলাম ইফ যুক্ত ক্লজ দেওয়া আছে। তাহলে ইফ যুক্ত ক্লজ মানে কি, এখানে কন্ডিশনাল সেন্টেন্স আছে। তো কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম কি, ইফের পরে যদি ভি1 থাকে তারপরে হচ্ছে উইল প্লাস ভি1 হবে, ইফের পরে যদি ভি2 থাকে তারপরে হচ্ছে উড প্লাস ভি2 হবে, আর ইফের পরে যদি ভি3 থাকে তাহলে উড হ্যাভ প্লাস ভি3 হবে। আর যখন আমরা ইফের পরে ভি1 বসাবো তাকে আমরা বলবো কি ফার্স্ট কন্ডিশনাল, ওই যে ভি1 ওয়ান থেকে মনে রাখবো ফার্স্ট কন্ডিশনাল। আমরা ইফের পরে যখন ভি2 বসাবো ওই 2 থেকে মনে রাখবো কি সেকেন্ড কন্ডিশনাল। আর ইফের পরে যদি আমরা ভি3 বসাই ওই 3 থেকে আমরা মনে রাখবো কি থার্ড কন্ডিশনাল। তা দেখো আমাদের ফার্স্ট কন্ডিশনাল কি ছিল, ইফের পরে যদি ভি1 থাকে তারপরে হচ্ছে আমাদের উইল প্লাস ভি1 হবে। তা দেখো ইফ হি ওয়ার্কস হার্ড, এখানে কলম ওয়ার্কস ভার্বটা এস যুক্ত আছে, তার মানে কি এটা ভি1, কারণ আমরা প্রেজেন্ট টেন্সের সাথে কলম আমরা এস যুক্ত করি, পাস্ট টেন্সের সাথে কখনো এস বা ইয়ে যুক্ত করি না। তাহলে এটা কি ভি1 এ আছে, যেহেতু ভি1 এ আছে তাহলে তার পরের ক্লাস হবে কি আমাদের উইল প্লাস ভি1 হবে। তাহলে এখানে কলম উইল প্লাস ভি1 নাই, তাহলে আনসারটা কাটা। খ নম্বরে দেওয়া আছে কি হি ওয়ার্ক হার্ড হি উইল সাকসেস। তাহলে দেখো এখানে কলম উইল আসছে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত খ। তো গ আর ঘ কলম আমাদের দেখাও লাগতেছে না। এখন দেখো 41-এ কি বলা আছে, হি ওয়েন্ট টু বেড আফটার। এখানে দেখো আফটার, তাহলে আফটার আর বিফোরে কলম ভালো একটা রুলস আছে, সেই রুলটা আমি তোমার একেবারে সহজভাবে দেখাই। দেখো আফটারের পরে, আফটার মানে কি পরে না, তাহলে আফটারের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আফটারের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তার মানে উল্টোভাবে কলম তুমি বলতে পারো যে আফটারের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখো এখানে হি ওয়েন্ট টু বেড আফটার, এখানে কি ইনডিফিনিট টেন্স আছে না, তাহলে ইনডিফিনিট যেহেতু টেন্স আছে তাহলে আফটারের পরে কি হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স মানে কি হ্যাড প্লাস ভি3, তাহলে হ্যাড প্লাস ভি3 করলে মাত্র এই একটা অপশন আছে, তাহলে অ্যান্সার হবে আমাদের কি ঘ। এবার আফটার নিয়মটা তো তোমার বললাম, জাস্ট আমরা যদি বিফোরের নিয়মটা বলি, বিফোরের নিয়ম হচ্ছে জাস্ট উল্টা, আফটার পরে পাস্ট পারফেক্টের কথা না, তাহলে বিফোরের ক্ষেত্রে হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট হচ্ছে আগে আসবে আর পাস্ট ইনডিফিনিট হচ্ছে কি পরে আসবে, জাস্ট এইটুকু হচ্ছে তফাৎ। এবার দেখো 42 নম্বরে কি বলা আছে, এ বোল্ড ফ্রম দ্য ব্লু। দেখো এই বোল্ট মানে কি, বোল্ট মানে হচ্ছে বর্জ্য, ফ্রম দ্য ব্লু, ব্লু মানে করলাম নীল, এই আকাশটা করলাম আমরা নীলই বলি, কারণ কি নীল আলোর হচ্ছে বিক্ষেপণ সবচাইতে বেশি, ঠিক আছে, এই কারণে আকাশটা আমরা নীল বলি। তো দেখো এই বোল্ট ফ্রম দ্য ব্লু মিন্স, তাহলে এখানে বোল্ট মানে কি বজ্রপাত, তাহলে আকাশ হতে বজ্রপাত আসা, এটা কি আমাদের একটা অপ্রত্যাশিত ঘটনা, কারণ কি আমরা করলাম আক্ষরিক অর্থ করলে হবে না, আমাদের হচ্ছে ভাবার্থক অর্থ করতে হবে। তারপর আমি তোমার জাস্ট একটা টেকনিক বলে দিচ্ছি, এই বোল্ট ফ্রম দ্য ব্লু মানে কি আকাশ হতে বজ্রপাত আসা, তাহলে আকাশ হতে বজ্রপাত আসা এগুলো কি অপ্রত্যাশিত চাওয়া বা অপ্রত্যাশিত একটা দুর্যোগ। তাহলে আমরা অ্যান্সারে দেখো কোথাও অপ্রত্যাশিত দুর্যোগের কথা বলা আছে। তো দেখো খ নম্বরে বলা আছে কি অ্যান আনএক্সপেক্টেড ক্যালামিটি, এ মানেও কি অপ্রত্যাশিত দুর্যোগ। দেখো এবার 43 নম্বরে কি বলা আছে, দি অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বিনাইন ইজ। তা দেখো বিনাইন শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর নয় বা উপকারী, তো এর অ্যান্টোনিম কি হবে, অ্যান্টোনিম হবে কি ক্ষতিকর বা অপকারী, এমন একটা অ্যান্টোনিম হবে। তো দেখো ক নম্বরে দেওয়া আছে কি বিগিনিং, বিগিনিং মানে কি আরম্ভ করা বা শুরু করা, এর সাথে তো এর কোনো অর্থ মিলেই না। পিসফুল মানে কি শান্তিপূর্ণ বা শান্তি, ব্লেস মানে কি মঙ্গল। তো দেখো ম্যালিগনেন্ট, ম্যালিগনেন্ট শব্দের অর্থ করলাম ক্ষতিকর বা অপকারী, তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ। 44-এ দেখো কি বলা আছে, তাকে তিরস্কার করা হয়েছিল, এর শুদ্ধ ইংরেজি কি, তা মনে রাখবা ব্রিং টু বুক অথবা টেক টু টাচ, এই দুইটি ফ্রেজের অর্থ হচ্ছে তিরস্কার করা। তো এখানে দেখো পাস্ট ফর্ম হিসেবে বট দেওয়া আছে, তাহলে হি ওয়াজ বট টু বুক, তাহলে আমাদের অ্যান্সার হবে কি গ। 45-এ কি বলে দেখো উই হেল্পড হিম ড্যাশ দ্য ওয়ার্ক, তা দেখো এখানে হেল্প করলাম ভার্ব, এর পরে যেহেতু আমরা আর একটা ভার্ব যদি আনি তার সাথে করলাম স্বাভাবিকভাবে আইনজি যুক্ত হওয়ার কথা, কিন্তু হেল্পের পরে সাধারণত দ্বিতীয় যখন ভার্বটা আমরা আনবো টু প্লাস ভি1 দেবো, অথবা হচ্ছে ভার্বের বেস ফর্ম শুধু ভি1ই দেবো আমরা। তাহলে 45-এর অ্যান্সার হয় ক হবে আর নাইলে ঘ হবে, কারণ ভার্বের সাথে আইনজি যুক্ত হয় না, হেল্পের পরে কখনো দ্বিতীয় ভার্বের সাথে আইনজি যুক্ত হয় না। তো দেখো 46-এ কি বলা আছে, হি ফট ড্যাশ টু ডিফেট দ্য এনিমি, তো এখানে দেখো ফট মানে কি যুদ্ধ করা, টু ডিফেট দ্য এনিমি, ডিফেট মানে কি পরাজিত করা, এনিমি মানে কি শত্রু, তাহলে যুদ্ধ করেছিল কিরকম প্রাণপণ,
তাহলে দেখো টুথ অ্যান্ড নেইল শব্দের অর্থ করলাম প্রাণপণ চেষ্টা করা, তাহলে আমাদের 46 অ্যান্সার হবে ক। তো দেখো 47 বলা আছে কি হ্যাড আই বিন এ কিং, তাহলে দেখো হ্যাড কি করলাম আমাদের ইফের মতো করলাম অর্থ দিচ্ছে আমি যদি রাজা হতাম, তাহলে এটাকে একটা কন্ডিশনাল সেন্টেন্স, আর কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি তিনটে রুলস আছে, তা দেখো এখানে করলাম বিন আছে, তার মানে কি ভিতরিতে আছে, যেহেতু ভিতরিতে আছে তাহলে ওই সাইডে আমাদের কি হবে উড হ্যাভ প্লাস ভিতরি হবে, তা দেখো এখানে উড হ্যাভ প্লাস ভিতরি খ নম্বর অপশনে আছে, তাহলে 47 আমাদের অ্যান্সার হবে খ। এবার দেখো আমরা 48 কি বলা আছে, 48 বলা আছে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ এক্সটেম্পোর, এক্সটেম্পোরের সিনোনিম আমাদের বের করা লাগবে। তা দেখো এক্সটেম্পোরের বাংলা কি সেটা তো আমাদের আগে জানা লাগবে, এটার বাংলা আছে পূর্ব প্রস্তুতি ছাড়া। তাহলে দেখো প্ল্যানেট, প্ল্যানেট মানে কি পরিকল্পিত, তাহলে এটা হচ্ছে না। ইমপ্রোভিস, ইমপ্রোভিস শব্দের অর্থ হচ্ছে অপ্রত্যাশিতভাবে কিছু করা, এটাও হচ্ছে না। ইমিডিয়েট, ইমিডিয়েট শব্দের অর্থ কি তাৎক্ষণিক করা, আর ইমপ্রম্পটু শব্দের অর্থ হচ্ছে কি পূর্ব প্রস্তুতি ছাড়া। তাহলে দেখো এটার সাথে কোনো আমাদের সিনোনিম এটা মিলে যায়, তাহলে আমাদের 48 অ্যান্সার হবে কি ঘ। 49 কি দেয়া আছে, হোয়েন ইউ মেক এ প্রমিস ইউ মাস্ট নট গো অন ইট, এখানে কি হবে দেখো গো ব্যাক, গো ব্যাক মানে কি ফিরে আসা বা খেলাপ করা, তাহলে হোয়েন ইউ মেক এ প্রমিস তুমি যখন কারো কাছে আছে প্রতিশ্রুতিবদ্ধ হবা বা কারো কাছে আছে ওয়াদা দিবা, ইউ মাস্ট নট গো ব্যাক মানে তোমার হচ্ছে সেটা প্রত্যাহার করা উচিত নয়, তাহলে এখানে গো এর সাথে হচ্ছে ব্যাক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বসবে, তাহলে আমাদের 49 অ্যান্সার হবে গ। তো দেখো 50 বলা আছে কি হোয়াট টাইপ অফ ম্যান ইজ কোয়াইট দ্য অপোজিট টাইপ অফ সুপারসিলিয়াস, এর অপোজিট টাইপটা আমাদের বের করা লাগবে। দেখো সুপারসিলিয়াস মানে কি অমিশুক, তাহলে এর অপোজিট কি হবে মিশুক। দেখো এফাবল, এফাবল শব্দের অর্থ কি মিশুক, তাহলে আমাদের অ্যান্সার হবে কি ক। তাহলে দেখো আমরা এইগুলোর একটু ওয়ার্ডের মিনিংটা তোমাদের জানিয়ে দেই। হাউটি, হাউটি শব্দ হচ্ছে অহংকারী, আর এখানে দেওয়া আছে কি ডিসডেইনফুল, ডিসডেইনফুল শব্দের অর্থ হচ্ছে ঘৃণ, আর উইকেট শব্দ হচ্ছে মন্দ বা পাজি। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্ত, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করলাম।